আপনারা শুনছেন সানডে থ্রিলার স্টোরিজ। আজকের গল্প মৃতরা যখন জীবিত। গল্পটি মীনাক্ষী চৌধুরীর লেখা মোর ঘোস্ট স্টোরিজ অব সিমলা হিলস বইয়ের দ্য রাইজিং অফ দ্য ডেড গল্প থেকে অনুপ্রাণিত। শুরু হচ্ছে গল্প মৃতরা যখন জীবিত। শ্রোতা বন্ধুরা, মনে আছে কয়েকদিন আগেই কলকাতার মতো একটা এত বড় শিক্ষিত অভিজাত মহানগরীর বুকেও দেখা গিয়েছিল কয়েকজন মহিলা ফুল পাতা নিয়ে কলকাতার ময়দানে বসে কোনো এক দেবতা বা দেবীর পুজো করছে। প্রথম ধাক্কায় বিস্ময় জাগলেও তাদের এই কাণ্ড খুব একটা অস্বাভাবিক নয়। আসলে এই দেবতার প্রতি বিশ্বাস ব্যাপারটা খুব অদ্ভুত। অনেক দেবতা সৃষ্টির মূলে ভক্তি নেই, বরং আছে ভয়। আর ভয়ের অস্তিত্ব মানেই মানুষের কাল্পনিক চোখে দেখা অপদেবতা কিংবা ভূত প্রেত, অশুভ আত্মা, শয়তান ইত্যাদির কথাই মাথায় আসা স্বাভাবিক। অপদেবতার নজর পড়লে ছাড়খাড় হয়ে যায় সমস্ত কিছু। আমাদের আজকের গল্পটিও এমনই। আমাদের গল্পের মুখ্য চরিত্র অনুপমা। বিয়ের 1 বছর পর হঠাৎই তাদের সুখী দাম্পত্য জীবনে নেমে আসে এক অমঙ্গলের ছায়া। সেই সব কিছু নিয়ে খুবই বিরক্ত হয়ে আছে অনুপমা। এক অশুভ শক্তির হাতছানিতে বিধ্বস্ত হয়ে উঠেছে ওর আর ওর স্বামী বাপির প্রাণ। ছারকার হতে শুরু করেছে ওদের সংসার। কিন্তু কে আছে এইসবের পিছনে? কি করে ঘটছে এই সমস্ত কিছু? এর কি সত্যি কোনো কারণ আছে, নাকি সমস্তটাই কাকতালীয়? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের পর্ব। ও এসেছিল আজ আবারও বুঝলাম ও এসেছিল। আমি ওকে অনুমান করতে পারি, কিন্তু দেখতে পাই না। কে ও? কেন করছে? কেন আমার সাথে এরকম করছে? আমাকে ওইভাবে আড়াল থেকে না 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 24 ঘন্টা আমাদের উপরে নজর রাখছে ও। আমার এবার সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। কাকে বলবো আমি এসব? কাকে বলবো? বাপিকে বলবো? না না, একদম না। ও তো বিশ্বাসই করবে না। তাহলে কাকে বলবো? বাবাকে বলবো? উফ উফ, কি করে এসব বলবো আমি? কি করে বলবো? এও কি সত্যি হয়? কিন্তু আমি যেটা ফিল করেছি সেটা তবে ওটা তো মিথ্যে নয়। আমি 1 মাসেরও বেশি সময় ধরে ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কাউকে কিচ্ছু জানাইও নি। কিন্তু এখন জল আমার উপর দিয়ে যাচ্ছে, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। উফ, মনে হচ্ছে আমি এইসব ভাবতে ভাবতে যেন পাগল হয়ে যাব। কি করি আমি এবার? কি করি? সারা ঘরে পায়চারি করতে করতে অস্থির হয়ে নিজের মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরে নিজের মনেই কথাগুলো বলে চলেছে অনুপমা। না না না, ওদেরকে এবার সবটা জানানোর সময় হয়ে গেছে। এখনই ওর সম্পর্কে বাড়ির সবাইকে সবটা জানানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। যেদিন ওকে প্রথম দেখেছিলাম সেদিন ভেবেছিলাম ওটা বোধহয় আমার মনের ভুল, কিন্তু একবার নয়, আমি তো বারবার ওকে না এভাবে চলতে পারি না, এভাবে চলতে পারি না। আমি বিরক্ত হয়ে উঠেছি। কি
করব আমার মাথা যে কাজ করছে না এখন। ভয়ের চোটে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করে অস্বীকার করি আমি কি করে অস্বীকার করি? 6 মাস ধরে আমার সাথে যেসব হচ্ছে, বাপির সাথে আমার ঝগড়া, আর তার জন্য আমার চণ্ডীগড়ের বাপের বাড়িতে চলে আসা, এই তো মনে হয় যেন সেদিনের কথা। কত আর হবে, 1 মাস আগেকার ঘটনা, যখন বাবা আর বাপির মধ্যে সেই কথা কাটাকাটি। তাকাও আমার দিকে বলছি। তুমি বাবার সাথে এরকম অদ্ভুত আচরণ কেন করছো? হ্যাঁ, এই কিভাবে এতটা বদলে গেলে তুমি? কিভাবে যেতে পারো এতটা বদলে? কেঁদো না মা, কেঁদো না। ওর কিছু একটা হয়েছে বুঝতে পারছি, কিন্তু কি যে হয়েছে বাড়ি ফিরলে জিজ্ঞাসা করে দেখো, যদি বলে পুরোটা। এতই যখন আত্মকেন্দ্রিক হয়ে থাকবে, তবে কেন সেদিন বাবাকে বলেছিলে যে তুমি আমাকে ভালো রাখতে পারবে? এই ভালো রাখছো তুমি আমায়, এই ভালো রাখছো। অনুপমার এই রকম সময়গুলোতে কেমন যেন মনে হয় বাপির শরীরে কেউ কিছু ছুঁইয়ে দিচ্ছে, আর তার জেরেই ওর ব্যবহার নিমেষের মধ্যে বদলে যাচ্ছে। ভালোভাবেই কথা বলতে যাচ্ছিল বাপি, বলতে বলতেই আবার হঠাৎই চেঁচিয়ে ওঠে সে। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল বাপি। অনুপমা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। নিজের কাছের মানুষের থেকে এমন আঘাত সহ্য করা যায় না। কেন হচ্ছে ওর সাথে এরকম? কিছুদিন ধরে ওর স্বামী বাপির সঙ্গে ওদের কারোরই ঠিক ভালো সম্পর্ক যাচ্ছে না, বা বলা ভালো, বাপি সবার সাথেই এক অদ্ভুত আচরণ করছে, যেন ওর মধ্যে ও নেই, রয়েছে অন্য কেউ। কিন্তু বাপি তো আগে এমন ছিল না। কিছুদিন আগের একটা ঘটনার কথা ভাবতে শুরু করে অনুপমা। বাবু, তুই আমাদের খামার, সবজি বাগান কোনো কিছুতেই আজকাল আর যাচ্ছিস না কেন? আমি একা হাতে আর কত কিছু সামলাবো। আমার অনেক কাজ আছে, ঠিক আছে? আমি কি তোমার মতো বাড়িতে বসে থাকি নাকি? যা করার তুমি করো, আমি পারবো না। মানেটা কি? এই গত কয়েকদিন ধরে আমি তো সামলাচ্ছি সবটা, তুই তো ঘর থেকেই বেরোস না, বৌমাকে নিয়েও বেরোস না, কেমন একটা ঘোরের মধ্যে থাকিস। এই কি হয়েছে রে তোর? হ্যাঁ, বেশ করি। আর ওকে নিয়ে বেরোনোর কি আছে? ওকে নিয়ে বেরোলে এমন সব কথা বলে যে আর বেরোতে ইচ্ছা করে না। আরে এই তুমি আমাদের ব্যাপারে এত কথা বলছো কেন? হ্যাঁ? অনুপমা পিছন থেকে চিৎকার করে ওঠে। ওহ বাপি, কি হয়েছে তোমার? তাকাও আমার দিকে বলছি। তুমি বাবার সাথে এরকম অদ্ভুত আচরণ কেন করছো? হ্যাঁ, এই কিভাবে এতটা বদলে গেলে তুমি? কিভাবে যেতে পারো এতটা বদলে? বাপি ওর কথার কোনো উত্তরই দেয় না। উত্তর না দিয়ে বাইরে বেরিয়ে কোথায় চলে যায়। অনুপমার খুব খারাপ লাগে। ও কাঁদতে শুরু করলে অনন্তবাবু ওকে সামলায়। কেঁদো না মা, কেঁদো না। ওর কিছু একটা হয়েছে বুঝতে পারছি, কিন্তু কি যে হয়েছে বাড়ি ফিরলে জিজ্ঞাসা করে দেখো, যদি বলে পুরোটা। কথাটা বলে অনুপমার মাথায় একটা হাত ঠেকিয়ে ঘরে চলে যান অনন্তবাবু। তারপর অনেকক্ষণ সময় কেটে যায়। সন্ধেবেলা কোথাও থেকে একটা এসে ঘরে শুয়ে পড়ে বাপি। অনুপমা প্রশ্ন করে, আজ বাড়িতে পামেলা এসেছিল, তোমাকে কত খুঁজছিল, কোথায় ছিলে তুমি? ফোনটাও তো ধরলে না। সে কৈফিয়ত কি এখন তোমাকে দিতে হবে? সরো তো, যত সব। অনুপমা চিৎকার করে উঠল, খুব
বিরক্তি লাগছে না? খুব বিরক্ত হচ্ছে আমাকে দেখে, তাই তো? এই একদিন তো এই আমাকেই পাগলের মতন করে পেতে চেয়েছিলে, আমাকে পাওয়ার জন্য পাগল ছিলে তুমি। আর আজ সব শখ মিটে গেছে, তাই আমাকে এখন খুব বিরক্ত লাগছে, তাই না? কি হলো বলো? তারপর একটু শান্ত হয়ে ওকে বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, অত কিছু ভাবতে হবে না। আমার দিকে তাকাও না, একটিবার তাকাও বলছি। কেন এমন অদ্ভুত আচরণ তুমি করছো গো? কেন এরকম আচরণ করছো সবার সাথে? তুমি তো এমন ছিলে না। এই তো সেদিন যখন পামিলার সাথের অনুষ্ঠান হলো, তুমি ওখানেও গেলে না। ও তো তোমায় কত ভালোবাসি বলো। তুমিও তো ওকে। ভাবি, আজ ওর জীবনের একটা বিশেষ দিন ছিল। এখানে ওকে সবাই মিলে কত আনন্দ করে স্বাদ খাওয়ালো, আর তুমি থাকলে না। ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি কবে থেকে এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেলে? কবে থেকে বলো? কথাগুলো বলতে বলতে ওর কলারটা চেপে ধরে অনুপমা, আবার রাগে চিৎকার করে ওঠে, এতই যখন আত্মকেন্দ্রিক হয়ে থাকবে, তবে কেন সেদিন বাবাকে বলেছিলে যে তুমি আমাকে ভালো রাখতে পারবে? এই ভালো রাখছো তুমি আমায়, এই ভালো রাখছো। আমি যে আজও তোমায় ভালোবাসি সেটা তুমি অস্বীকার করতে পারো? সে কথা হচ্ছে না, আমি সে কথা বলতে চাই না। তুমি একটা কথা বলো তো, নিজের মন থেকে বলো, আমাকে তুমি এখন আর কতটা সময় দাও? ওকালতিও তো তুমি আর করছো না। কিরকম যেন মন মরা হয়ে থাকো তুমি এখন। খামারেও তো আর যাও না। কি হয়েছে গো? বলো না আমায়, বলো না। কেন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ? আসলে কাজের চাপে। ভালোভাবেই কথা বলতে যাচ্ছিল বাপি, বলতে বলতেই আবার হঠাৎই চেঁচিয়ে ওঠে সে। অনুপমার এই রকম সময়গুলোতে কেমন যেন মনে হয় বাপির শরীরে কেউ কিছু ছুঁইয়ে দিচ্ছে, আর তার জেরেই ওর ব্যবহার নিমেষের মধ্যে বদলে যাচ্ছে। বাপি আবারও বলে ওঠে, যা করি বেশ করি, তোমাদের গেলাবাদ জোগাড় করতে যাই আমি। ওসব রোম্যান্স আমার চলে না। হ্যাঁ, কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল বাপি। অনুপমা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। নিজের কাছের মানুষের থেকে এমন আঘাত সহ্য করা যায় না। আর তখনই ওর মনে হয় ওর ওই চোখের জল দেখে আড়াল থেকে কেউ তৃপ্ত হচ্ছে। তাকে অনুভব করতে পারলেও চোখে দেখতে পায় না অনুপমা। কেন হচ্ছে ওর সাথে এরকম? বিয়ের পরেও কত প্রেম ছিল ওদের মধ্যে। আস্তে আস্তে ওদের বিয়ের সেই সব সতেজতা ম্লান হয়ে গেল, এবং সেই সাথে ওদের ঘুরতে যাওয়াগুলোর সংখ্যা আস্তে আস্তে কমে গেল। আর এখন তো 6 মাসেরও বেশি হয়ে গেছে। ও রাগ করে চণ্ডীগড়ে ওর বাপের বাড়ি চলে এসেছে। কিন্তু আজও যে বাপিকে আগের মতোই ভালোবাসে সে, তবে বাপি আর আগের মতো নেই। সেই আগের ও আর এখনকার ওর মধ্যে বিস্তর ফারাক। কিছু কিছু সময় ওর আচার আচরণের সেই পরিবর্তন এতটাই দৃষ্টিকটু হয়ে যায় যে অনুপমা আর ওর বাড়ির লোকের চোখে সেটা ধরা দেয়। মাঝে মাঝে ওদের মনে হয় তার মধ্যে এই পরিবর্তন হয়তো কাকতালীয় নয়, অস্বাভাবিক। ব্যাপারটা স্বাভাবিক লাগে না অনুপমার। ওর বারে বারেই মনে হতে থাকে ওর স্বামীর ওপর বোধ হয় কোনো অপশক্তি ভর করেছে। তবে শিক্ষিত হওয়ায় এই মনে হওয়ার ব্যাপারে কাউকেই কিছু বলতে পারে না সে। ওর মনে হয় এই কথা শুনলে বাকিরা হয়তো হাসাহাসি করবে। আগে বাপিকে অনেক প্রাণবন্ত লাগতো ওর। সব কাজে ওর আগ্রহ ছিল দেখার মতো। নিজের মিশুকে স্বভাব দিয়ে সবার মন জয় করে নিত। আদর্শ নামের অধিকারী ছিল সে। সারাক্ষণ সবাইকে নিয়ে আনন্দ করত, মজা করত।
হঠাৎ করে কেন যে ওকে এতটা আত্মকেন্দ্রিক আর বিচ্ছিন্ন মনে হয় সেটা কিছুতেই ও বুঝে উঠতে পারে না। আসলেই হয়তো ব্যাখ্যাতীত কিছু আছে। কথাগুলো ভাবতে ভাবতেই মায়ের ডাকে অনুপমা চমকে ওঠে, ফিরে আসে বাস্তবে। এই কি রে বাবান, কি ভাবছিলি বলতো? আর তোর মুখটা অমন থমথমে কেন? যাক, তোর বাবা এখন এখানে নেই, ঝটফট বলতো জামাইয়ের সাথে কিছু হয়েছে নাকি তোর? যাই বলিস বাবা, জামাই যেন কেমন বদলে গেছে রে। আগে তুই একদিন এখানে এলেই ও দেখতে আসতো তোকে। এই সত্যি করে বলতো, ঝগড়া করে চলে আসিসনি তো? মায়ের কোলে শুয়ে আঁচলটায় মুখ গুঁজে দেয় অনুপমা। হে মা, এ কি রে, কোলে শুয়ে কাঁদছিস কেন? কি হয়েছে মা? বড্ড একা লাগে গো মা। কেউ আমার কথা ভাবেই না, শুনতেও চায় না, ভাবিও না। তুমি তো জানো মা, আমি ওকে কত ভালোবাসি। ও মূল্যই দিল না, সেই সবে মূল্যই দিল না। মন খারাপ করিস না বাবান, একা আছিস তো, তাই তোর এমন লাগছে। তাই তো বলছি, আমায় সবটা খুলে বল যে কি হয়েছে। ভয় পাস না, দেখ এখন তো তোর বাবা বাড়িতে নেই, আমি সব ঠিক করে দেব, দেখিস সব। এই বাবান বলছি, তোর ননদদের সঙ্গে কিছু হয়েছে নাকি? না না মা, আমার দুই ননদই খুব ভালো। জানোই তো, আমাদের ওই পাশের পাড়াতেই, মানে আমার শ্বশুরবাড়ির পাশের পাড়াতেই তো ওদের বিয়ে হয়েছে। ওদের শ্বশুরবাড়ি ওখানেই। ওরা দুজনই এখন সুখে সংসার করছে। আমাকে আমাকে অনেক ভালোবাসে ওরা, জানো তো। তবে তবে আমার শাশুড়ি একটু অন্যরকম স্বভাবের। বিয়ের পর থেকেই দেখি উনি আমাদের সঙ্গে থাকেন না। কুমার শাইনে ওনার বাবা মায়ের বাড়িতেই বেশিরভাগ সময় কাটান। আমরা আসতে বললেই বারবার বলে, জানো তো, যে সিমলা এলে নাকি ওনার দম বন্ধ হয়ে আসে, শরীরে নাকি অস্বস্তি হয়। আমিও দেখেছি, জানো তো, ওই আমার ননদের সাধের জন্য সেবার যখন উনি আমাদের বাড়ি এসেছিলেন, বাড়িতে থাকাকালীন উনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। আর আশ্চর্যের ব্যাপার কি জানো তো, ওনার কিন্তু কোনো শরীর খারাপ ছিল না, মানে উনি সুস্থই ছিলেন। আর এমনিতে তো উনি খুবই শান্ত মহিলা, তার উপর আবার বেশ অন্তর্মুখী স্বভাবের। খুব বেশি কথাও বলেন না আমাদের সঙ্গে। আর কেন তার এমন শরীর খারাপ লাগছিল সে ব্যাপারে তিনি কিছু বলছিলেনও না। তবে আমার শ্বশুর খুব চোখ কান খুলে রাখা স্বভাবের মানুষ। আমি তো বাবার পরেই ওনাকে স্থান দিয়ে ফেলেছি। আমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে বাবার পর তোমার দ্বিতীয় বাবা কে, বোধহয় আমি তার কথাই বলবো। তিনি ওই পরিবারের মেরুদণ্ড। আমাদের ওই যে আপেল চেরি বাগান আছে না, সব বাগান উনি একার হাতেই দেখাশোনা করেন। এবং আমাদের বাগান বাড়ি, সেখানে ধরো কত বিভিন্ন রকমের অফ সিজন সবজি হয়, ফল ফুলের চাষ, কত কিছু হয়, সেই সব কিছু তো উনি একাই করেন। আর এই সব মিলিয়েই আমাদের বাড়ি। কিন্তু ভাবি, জানো মা, আমার শ্বশুর বাড়িতে না সবাই খুব ভালো, আমাদের কারোর মধ্যে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু গত 6 মাস ধরে কোনো না কোনোভাবে বাড়িতে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। আর আমি এগুলোকে কিছুতেই কাকতালীয় বলে ছেড়ে দিতে পারছি না। হয়তো হতে পারে আমি শুধুই প্যারানয়েড, কিন্তু এমন সব ঘটনা ঘটেছে যার কোনো লজিক হয় না। কেন, তুই কি নিজের সাথে এমন কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে দেখেছিস? এ কি রে, বল।
1 মাস আগে এমনই একটা অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছিল অনুপমা, যে ঘটনা তার সমস্ত বিশ্বাস অবিশ্বাসের বদল ঘটিয়ে দিয়েছে। অশুভ শক্তির উপস্থিতি টের পেয়েছে সে। কিন্তু আসলে কি ছিল সেই ঘটনা? কোন অশুভ আত্মা ভেঙে দিচ্ছে বাপির সঙ্গে তার সম্পর্ক? এইটুকুতেই কি সে থামবে, নাকি আরও কিছু ঘটবে? হ্যাঁ মা, জানো তো 1 মাস আগে এই পরিস্থিতি আরো নাটকীয়ভাবে মন নিয়েছে। তুমি তো জানোই, ছোট থেকেই ঘুম থেকে ওঠার পর মানে ভোরবেলায় আমার যোগ ব্যায়াম করার অভ্যাস। জানবো না আবার, এর জন্য সেই ভোরবেলায় উঠে কত জ্বালাতিস আমাকে। তবে ওই ঠান্ডার মধ্যেও এত সকালে? ওফ বাবা, তুই পারিসও বটে বাবান। কথাটা বলতে বলতে হেসে ফেলেন উনি। হাসতে গিয়েও মুখটা মলিন হয়ে যায় অনুপমার। বাদ দাও তো, ওসব বাদ দাও। হ্যাঁ, যেটা বলছিলাম, বাড়ির সবার ঘুম থেকে ওঠার আগে ওই ধরো 4:45 থেকে 6টা, মানে রোজ সকালবেলায় ওই টাইমটায় আমি যোগ ব্যায়াম করি রোজ। আর এটা এমন একটা অভ্যাস যেটা আমি কোনোদিনই ছেড়ে দিতে পারবো না। সে তুষার বা শিলাবৃষ্টি যাই আসুক না কেন, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ওটা করা থেকে কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আমার সকালে যোগব্যায়াম শেষ করার পর আমি প্রায় দিনই রান্নাঘর এবং অন্যান্য গৃহস্থালির কাজে ব্যস্ত হয়ে পড়ি। আর আমার ওই প্র্যাকটিসের সময় বাপি বিছানাতেই ঘুমায়। মানে ধরো আমি মেঝেতে প্র্যাকটিস করি আর ও বিছানায় ঘুমায়। কোনোদিন ওকে তো আমি এসব ব্যায়াম ট্যায়াম করতে দেখিনি, আর আমার ব্যায়াম প্র্যাকটিসও ও কোনোদিন দেখেনি। অত সকালে উঠতে পারে না বলেই আর কি। হ্যাঁ, তাতে সমস্যা কিসের? অত সকালে ঠান্ডায় আর কে উঠবে? তোর মতো পাগল তো আর সবাই নয়, তাই না? আর আমি যতদূর ওকে চিনি, ও একটু শৌখিন, আরামপ্রিয়। ওকে ওখানেই তো যত সমস্যা মা। জানো, সেই দিনটা ছিল শনিবার। আমার মনে আছে, এখনো মনে আছে। জানো তো মা, যোগব্যায়াম করার পর আমি উল্টো দিকের আয়নায় বাপিকে দেখেছিলাম। কিরকম মনে হলো ও যেন আমাকে এক নজরে দেখে যাচ্ছে। আমি বললাম, সেই সময়টার কথা চোখে ভেসে ওঠে অনুপমার। কিন্তু না, যত পারি তাকিয়ে দেখলাম ও গভীর ঘুমে মগ্ন। আমি বলছিলাম না মা, ওর নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছিল, আর ওর মাথা অবধি একটা চাদর ঢাকা ছিল। বোঝাই যাচ্ছিল ও এতটাই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে যে ওই সময় ওর পক্ষে অমন মজা করা সম্ভব নয়। কে কে আছো ওখানে? এসো বলছি, সামনে এসো। শোনো, পিছন থেকে লুকিয়ে দেখে কিন্তু কোনো লাভ হবে না। আমি কিন্তু বাড়ির সবাইকে ডাকবো। কি উদ্দেশ্য তোমার? কেন কেন দেখছিলে আমাকে? কেন দেখছিলে? জানো মা, পরের কয়েক মিনিটে আমি এইসব ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠেছিলাম। ব্যাপারটা দেখার কেমন একটা ভয়ঙ্কর ইচ্ছা হলো অনুপমার। একটা অদ্ভুত নেশা যেন ওই দিকে টানছিল। ও আস্তে আস্তে ওই দিকে এগিয়ে গেল। আর তারপর কেন? তুই কি নিজের সাথে এমন কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে দেখেছিস? এ কি রে, বল। 1 মাস আগে এমনই একটা অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছিল অনুপমা, যে ঘটনা তার সমস্ত বিশ্বাস অবিশ্বাসের বদল ঘটিয়ে দিয়েছে। অশুভ শক্তির উপস্থিতি টের পেয়েছে সে। কিন্তু আসলে কি ছিল সেই ঘটনা? কোন অশুভ আত্মা ভেঙে দিচ্ছে বাপির সঙ্গে তার সম্পর্ক? এইটুকুতেই কি সে থামবে, নাকি আরও কিছু ঘটবে? ওখানেই তো যত সমস্যা মা। জানো,
সেই দিনটা ছিল শনিবার। আমার মনে আছে, এখনো মনে আছে জানো তো মা, যোগ ব্যায়াম করার পর আমি উল্টো দিকের আয়নায় বাপিকে দেখেছিলাম। এ কি স্যার আমাকে দেখছেন মনে হচ্ছে বারবার? এত সকালে ঘুম ভেঙে গেছে, স্ট্রেঞ্জ। ওহ গড, ছেলেটা ভারী। ও বাবা, সারাদিন পড়ে পড়ে ঘুমোবে আর তারপরে আমার সাথে ঝগড়া করবে, আর তাতেও কি তার শান্তি আছে? এখন লুকিয়ে লুকিয়ে আমাকে পিছন থেকে দেখবে। ওহ পাগল একটা। এই তুমি, আমি যখনই কিছু বলতে যাব তখনই পিছন ফিরে দেখি না, ও তো বেশ ভালোভাবেই ঘুমোচ্ছে। জানো মা, জানো তো, প্রথমে আমার মনে হচ্ছিল ওটা বোধহয় আমার মনের ভুল, কিন্তু না, বারবার বারবার ওই একই জিনিস হতে লাগলো আমার সাথে। যেন দুটো জ্বলন্ত চোখ আমার স্বামী যেদিকে ঘুমোচ্ছিল সেই দিক থেকে আমাকে নজরে রাখছিল। আমি তখন ভাবলাম, এ কি, ও তো ঘুমোচ্ছে, কিন্তু কেন এমন মনে হচ্ছে? ওই দিক থেকেই তো মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। আচ্ছা, বাপি আবার আমার সাথে মজা করছে না তো? ব্যাপারটা পরখ করে দেখতে অনিচ্ছাকৃতভাবেই আমি আমার স্বামী যেদিকে ঘুমোচ্ছিল সেই বিছানার দিকে দুবার ফিরে তাকালাম। ভেবেছিলাম ও বোধহয় জেগে উঠেছে আর আমার দিকে তাকিয়ে আছে, হয়তো মজা করেই আবার ঘুমানোর ভান করছে। কিন্তু না, যতবারই তাকিয়ে দেখলাম ও গভীর ঘুমে মগ্ন। আমি বলছিলাম না মা, ওর নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছিল, আর ওর মাথা অবধি একটা চাদর ঢাকা ছিল। বোঝাই যাচ্ছিল ও এতটাই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে যে ওই সময় ওর পক্ষে অমন মজা করা সম্ভব নয়। তারপর সকাল 6টার দিকে যখন আমি সবার জন্য চা বানাতে রান্নাঘরে গেলাম, আমি পরিষ্কার অনুভব করলাম কেউ আমার রান্নাঘরে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার গতিবিধির ওপর নজর রাখছে। আমি পিছনে ফিরে দেখি, চেঁচিয়ে জিজ্ঞাসা করি, কে কে আছো ওখানে? এসো বলছি, সামনে এসো। শোনো, পিছন থেকে লুকিয়ে দেখে কিন্তু কোনো লাভ হবে না, আমি কিন্তু বাড়ির সবাইকে ডাকবো। কি উদ্দেশ্য তোমার? কেন কেন দেখছিলে আমাকে? কেন দেখছিলে? তারপর চারদিকে ঘুরে ঘুরে দেখেও আমি কাউকে খুঁজে পাই না, কিন্তু সেইবার অনুভূতিটা ভীষণ প্রবল ছিল। আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম আমি ভুল নয়, কেউ নিশ্চয়ই আমার পিছন দিকে তাকিয়েছিল, আমার উপরে নজর রাখছিল। প্রথম দিকে তো এটা আমার কাছে কোনো ভয়ের বিষয় ছিল না, আমার খুব বিরক্ত লাগছিল, একটা গা ঘিনঘিন করছিল। কেউ আমার সাথে কেন এমন করছে? কে বারবার এইভাবে আমার অস্বস্তির কারণ হচ্ছে? কিন্তু কে হবে সেই সময়? বাড়িতে তখন আমার স্বামী, শ্বশুর আর আমি ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তি নেই। তবে কি বাপি ইচ্ছে করে? আমি আবার চিন্তা করলাম, বাপি কি করছে এসব? কিন্তু ও তো ঘুমোচ্ছে, তবে কি বাবা? না 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 না, বাবা বাবা কেন এরকম কাজ করতে যাবে? কি সব ভাবছি আমি, ধুর ধুর ধুর, আমার মাথাটাই গেছে। ওনার কিছু দরকার হলে উনি তো আমার থেকে চেয়ে নেন, এইভাবে পিছন পিছন। না না, এটা হতে পারে না। আর খুশিও তো কখনোই এই সময় আসবে না।
বাইরে কেউ এলেও তো আমাকে ডাকবে, কেউ নেই, অথচ কেউ আছে। ও গড, তবে কি আমি পাগল হয়ে যাচ্ছি আমি। জানো মা, পরের কয়েক মিনিটে আমি এইসব ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠেছিলাম। তখন কটা বাজবে? ওই ধরো ভোর 4:45 মতো। কিন্তু ঠান্ডার জন্য আমাদের ওখানে তখনও ঘোর অন্ধকার। চা করার পর একটা কেমন খটকা লাগলো আমার। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরের জানলা থেকে তাকালাম। আর হ্যাঁ, আমি ভুল ছিলাম না। চাঁদের আলোয় একটা অস্পষ্ট চিত্র চারিদিকে আবছা হয়ে ফুটে উঠছিল। দূরে কোথাও একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছিল। আমি প্রথমটায় ব্যাপারটা অত জটিল করে ভাবিনি, জানো তো। আর ওই সময় ওটা দেখার কারণ কি বা তার বৈশিষ্ট্য কি হতে পারে, এসব আমার মাথায় এত ডিটেলে আসেইনি। আমি ভেবেছিলাম যেহেতু বাইরে তুষারপাত হচ্ছে, তাই হয়তো ওই দূরে ভেঙে যাওয়া দেওয়ালটা বরফের মধ্যে দিয়ে বারবার আমার চোখে ধরা দিচ্ছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমার মনে একটা প্রশ্ন জাগিয়েছিল। আমি বিয়ের পরে এতদিন ওখানে আছি, আগে কোনোদিন ওটা আমার চোখেই পড়েনি। এ কি করে সম্ভব? তবে নিশ্চয়ই ওখানে অনেকদিন আগে একটা ঘর ছিল, হয়তো গোয়াল ঘর বা ভান্ডার, এই ধরনের কিছু হবে। আমি এরকমটাই চিন্তা করে মনে মনে তখন ভাবলাম, একবার দেখে আসবো। ইস, কেন কোনোদিন যাইনি ওখানে। আশ্চর্য, চোখেও পড়ল না একবার। কিন্তু অবাক ব্যাপার, এতদিন এই সময় এখানে কাজ করছি, হ্যাঁ প্রতিদিনই তো করি, একবারও চোখে পড়ল না। স্ট্রেঞ্জ। আচ্ছা, এখনো তো কেউ ওঠেনি, একবার যদি গিয়ে ঘুরে আসি। হ্যাঁ, মানে কাজটা এখানে সব হয়েই এসেছে। হ্যাঁ, তবু সকাল সকাল অল্প হলেও একটু মর্নিং ওয়াক হবে। উফ, ফ্রেশ এয়ারটাও একটু নেওয়া হবে। একবার বরং যাই। ব্যাপারটা দেখার কেমন একটা ভয়ঙ্কর ইচ্ছা হলো অনুপমার। একটা অদ্ভুত নেশা যেন ওই দিকে টানছিল। ও আস্তে আস্তে ওই দিকে এগিয়ে গেল। আর তারপর মাকে সবটা খুলে বলতে থাকলো অনুপমা। আচ্ছা, সাহসে ভর করে ও তো এগিয়ে গেল, কিন্তু কথায় বলে অতি সাহসের গলায় দড়ি। বেশি কৌতূহল সবসময় ভালো নয়। এই অতিরিক্ত কৌতূহলের মাসুল দিতে হবে না তো ওকে। একা একা কোনো বিপদেও পড়বে না তো। জানতে হলে শুনতে হবে টান টান উত্তেজনায় ভরপুর আমাদের পরবর্তী পর্ব।